স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। নিহতদের স্মরণে 5 দিনের শোক ঘোষণা করেছে ইরান। বিন ইয়ামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 16 ঘন্টা অনুসন্ধান চালানোর পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। পরে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মীর হোসেন কলিভান্ত। শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরে নেওয়া হয়। এদিকে ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। এছাড়াও দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। দুই 2021 সালের নির্বাচনে রাইসি ক্ষমতায় আসার পর মুখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়। 68 বছর বয়সী এক কূটনীতিক সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত। 2010 সালে ইউরোপীয় ইউনিয়ন মুখবারকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তৎপরতায় জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। বিন ইয়ামিন, আরটিভি। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার খবরে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুরস্কের প্রেসিডেন্ট সহ অনেকেই। শোক বার্তায় বিশ্ব নেতারা রাইসির মৃত্যুকে ইরানের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে মন্তব্য করেছেন। তবে শোক জানায়নি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নেতারা। বিস্তারিত সামদানি প্রত্যয় রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 আরোহী মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। এ ঘটনায় শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ অনেকে। রাইসির মৃত্যু অপূরণীয় ক্ষতি মন্তব্য করে শোক বার্তায় তাকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন রুশ প্রেসিডেন্ট। রাইসির মর্মান্তিক মৃত্যু ইরানের জনগণের জন্য বড় ক্ষতি বলে জানান চীনের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ভাই হিসেবে সম্বোধন করে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। পাশাপাশি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। রাইসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি। গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। গভীর দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে এখনও শোক জানায়নি। সামদানি প্রত্যয়, আরটিভি। দর্শক, এই বিষয়ে ইরান থেকে আরো জানাচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ডক্টর সোহেল আহমেদ। ইরানে আজ সকাল 8টার দিকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয়ভাবে বলা হয় যে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের সফর সঙ্গী যে কয়জন ওই হেলিকপ্টারে ছিলেন তারা মারা গেছেন। এরপর থেকে ইরানে শোকের ছায়া নেমে আসে। অবশ্য এই মৃত্যুর বিষয়টি আগে থেকে আঁচ করা যাচ্ছিল, কারণ আপনি জানেন যে গতকাল বিকেলেই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর থেকে কোনো খোঁজ খবর ছিল না, নিখোঁজ ছিল। সেখানে তল্লাশি অভিযান চলছিল, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে অর্থাৎ এর আশেপাশেও
ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে ঢাকা শহরে অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংও আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এই সময় 5টি খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে, যে এর বাইরে তারা চালাতে পারবে না। এছাড়া বাজার মনিটরিংয়ে জোরালোভাবে জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, উনি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলার অনুমতি দিলেও দেশের 22টি মহাসড়কে বন্ধ থাকবে এই যানবাহনটি। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকবে, ফিডার রোডে চলবে। আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি, জীবিকা আগে না জীবন আগে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। অনেকটা ডাকাতি কায়দায় গ্যারেজের তালা ভেঙে সিসি ক্যামেরা নষ্ট করে রিকশার শত শত ব্যাটারি নিয়ে যাওয়া হয়েছে। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাস্ক পরা কিছু লোক এমন ঘটনা ঘটিয়েছে। পল্লবী থানায় রিকশার ব্যাটারি নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও তালা ভাঙা কিংবা সিসিটিভি নষ্ট করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। এদিকে গতকাল সহিংসতা থামাতে আসা কয়েকজনের বিরুদ্ধেই সংঘাতে ইন্ধন দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় সুমন তানভীরের রিপোর্ট। মিরপুরে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন গতকাল যখন সহিংস রূপ নিচ্ছিল, তখন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ছুটে যান, সঙ্গে ছিলেন অনুসারীরাও। বিকালে কালশিতে সংঘর্ষ বাধলে সেখানেও ছুটে যান তিনি। পাশে ছিলেন জুয়েল রানা নামে এই যুবলীগ নেতা। আরটিভির হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় এই জুয়েলই কালশি সহিংসতায় ইন্ধন জুগিয়েছে। সংঘাত শুরুর কিছু আগে নিজে রিকশা চালকদের নেতৃত্ব দিয়ে কালশি মোড়ে জড়ো করেন। এ সহিংসতায় কাল হয় সাধারণ রিকশা চালকদের। এটি গতরাতে বাউনিয়াবাদ এলাকার চিত্র। সারাশি অভিযানের নামে তালা ভেঙে বিভিন্ন গ্যারেজে ঢুকতে দেখা যায় পুলিশ সদস্যদের। মাস্ক পরা কিছু চরিত্রও সে সময় পুলিশের সঙ্গে ছিল। গ্যারেজে রাখা রিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে যায় তারা। পেশাদার অপরাধীর মতো প্রমাণ নষ্ট করতে সিসি ক্যামেরার ফুটেজও নিয়ে যাওয়া হয়। আমার মেয়ের নামে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে গাড়িটা স্যার আমি অনবন্ত ঠিক করতাম। আমার নতুন ব্যাটারিটা 24,000 টাকা কিনে কালি লাগাইছি, আমার ব্যাটারি রাত্রে দেখলাম যে এখানে বসে রয়েছি, মনে করেন যে রাত্রে পুলিশের গাড়িগুলো আসলো, কতগুলো পোলাপান আছে মাস্ক পরা, চিনা যায় না, বাস আইসে ধুমধাম তালাগুলা ভাঙা মনে করেন যে ব্যাটারিগুলো খুলে খুলে গাড়ির মধ্যে উঠে হালাইলো। সবার পরে নইলো মাস্ক পরা, আইসাই মনে করেন কেউর হাতে হামার, কেউর হাতে সাপল, কেউর হাতে প্লাস। আইসাই মনে করেন আশেপাশে সিসি ক্যামেরার যেটি আছে, সিসি ক্যামেরাটি ভাঙছে। গ্যারেজের তালাগুলো দেখেন, লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুরা বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলো, এসবগুলো মনে করেন এই তালাটা দেখেন, তালাটা ভাঙিয়ে নিয়ে গেছে। গ্যারেজের ঢুকে প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। যখন ফজর আজান পড়ে তারা তখন চোরের মতো পলায় ব্যাটারিগুলো নিয়ে গেছে কেন? এ ব্যাপারে জানতে পল্লবী থানায় গিয়েও ঊর্ধ্বতন কারো দেখা পাওয়া যায়নি। ব্যাটারিগুলো কোথায় তাও জানে না ডিউটি অফিসার। আচ্ছা, কালকে যে ব্যাটারিগুলো নিয়ে আসছেন আপনারা বিভিন্ন
ফোনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান দাবি করেন আইন মেনেই অপারেশন হয়েছে। ওরা যদি বলে যে আমরা অবৈধ জিনিস আর চালাবো না, আমরা ভিন্নভাবে এটা ইউজ করব, আমরা এই কাজে আর এটাকে ব্যবহার করব না, অবশ্যই প্রয়োগ পাবে। বিশেষজ্ঞরা বলেন এভাবে ব্যাটারি নিয়ে যাওয়ার আইনগত ভিত্তি থাকতে পারে না। সুমন তানভীর, RTV, ঢাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক বন্ধ না করার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইজি বাইক যারা আমদানি করেছে তারা সবাই আওয়ামী লীগের ব্যবসায়ী। এসব আমদানি করতে দিয়ে তাদের পকেট ভরিয়েছে, অথচ এখন কষ্টের টাকায় যারা সেই ইজি বাইক কিনেছে তা বন্ধ করে গরিবের পেটে লাথি মারছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে মন্তব্য করে এই ধরনের সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করেন রিজভী আহমেদ। ওবায়দুল কাদের সাহেব জানেন না, উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না, কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা, কি করে জানবেন শেখ হাসিনারা? আগামী 5 জুন থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ওই দিন বিকেল 5টা থেকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব KM আব্দুস সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ কতদিন চলবে তা প্রথম অধিবেশনে কার্য উপদেষ্টা বৈঠকে নির্ধারণ করা হবে। এবারের বাজেটের আকার হতে পারে প্রায় 8 লাখ কোটি টাকা। ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। ডায়েরিতে বলা হয়, গত 12 মে বারুইনগরের গোপালের বাড়িতেই ওঠেন এমপি আজিম। 13 মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তা জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15 মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন, তবে ভিআইপিরা সাথে থাকায় ফোন করতে নিষেধ করেন তিনি। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের। এদিকে আজ সকালে পরিবার সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঝিনাইদহ 4 আসনের সাধারণ মানুষ বলছেন দ্রুত তাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা হোক। নেতাকর্মী সহ পরিবারের সদস্যবৃন্দ সবাই আসলে দুশ্চিন্তাগ্রস্ত যে প্রিয় নেতা আমাদের মাঝে সুস্থভাবে আবার ফিরে আসুক, এই কামনা আমরা সবাই করি। সবাই আতঙ্কগ্রস্ত, চিন্তাগ্রস্ত, যোগাযোগ না হওয়ার কারণে এমত অবস্থায় আমরা আমার প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন প্রিয় নেতা সহি সালামতে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে। আমরা বিশ্বাস করি তিনি খুব দ্রুতই হয়তোবা আমাদের মাঝে ফিরবেন, তো আমরা সকলে তার জন্য যেন দোয়া করেন এবং সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি। রাত পেরোলেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এতে দেশের 156টি উপজেলায় কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে 697টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। বাকি 12,323টি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হবে ভোটের দিন সকালে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। রাত পেরোলেই ভোটের দিন। জমজমাট এই ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরের সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি উপজেলায় ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলার ৩ উপজেলায় ২৮৭টি কেন্দ্রের সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচন উপলক্ষে সোমবার দুপুর থেকে চুয়াডাঙ্গার ২ উপজেলায় ২১৭টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ঝালকাঠি সদর উপজেলার ৭৭টি কেন্দ্র এবং নলছিটি উপজেলার ৭০টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর থেকে ব্যালট পেপার ছাড়া ভোটের সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। কুষ্টিয়ার 4টি উপজেলার নির্বাচন সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সরঞ্জাম বুঝে নিয়ে স্ব কেন্দ্রে নিয়ে যান। মেহেরপুরের গাংনী উপজেলার ভোটের সরঞ্জাম উপজেলা পরিষদ চত্বর থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নড়াইল, রাঙামাটি, ঠাকুরগাঁও, পিরোজপুর ও বরগুনার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ভোটের হারের যে কনসার্নের জন্য আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত পার্সেন্ট ভোট না হলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে, বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। নির্বাচনে কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি বলেও মন্তব্য করেন কমিশনার। ইমরুল কায়েস, RTV। নির্বাচনে আনসার সদস্যদের ডিউটি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন লিডার ও অফিসের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। জনপ্রতি ৩০০ থেকে ১,০০০-এর বেশি টাকা ঘুষ নেওয়ার দাবি আনসার সদস্যদের। এরপরও ডিউটি না পেয়ে ক্ষোভে ফুঁসছে অনেক সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন আনসার বিডিপি কর্মকর্তা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের আরেকটি রিপোর্টে। উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় আনসার সদস্যরা। অনেকাংশেই নির্বাচনের দায়িত্ব পালন করেন। তবে আসন্ন নির্বাচনে টাঙ্গাইলের ভুয়াপুরে আনসার সদস্যদের ডিউটি করতে দিতে হচ্ছে ঘুষ। ঘুষের টাকা দিলেই মিলছে নির্বাচনী ডিউটি, না দিলে বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে। এমন অভিযোগ উঠেছে আনসারের ইউনিয়ন লিডার ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এছাড়া তালিকাভুক্ত হলেও অফিস খরচের নামে হাতিয়ে নেওয়া হয় 200 থেকে 300 টাকা। অনেক সময় ঘটছে উল্টো, টাকা দিয়েও পাচ্ছেন না নির্বাচনী ডিউটি। 2000 টাকা দিয়েছি, বলছে যে বপুর থানায় ডিউটি করাবো। পরে 2 দিন আগে না করে, যদি না করতো তাহলে সাইজে থাকতাম, না করে পরে আজকে আইসি, পরে আজকে বলতেছে যে না আজকে না যাবো না, ডিউটি নাম নাই। তার কাছে দিয়েছি, হ্যাঁ বলছে যে কন্ডিশনের নাম করলো তো, হ্যাঁ নরি রশিদ নাম, তার কাছে জমা দিচ্ছি। আবার এখন আমি টাকা জমা দিচ্ছি, এই টাকা সাংবাদিক কাছে বলবো দেখাই, বলছে দেখে টাকা আমার ফিরে দিয়ে দিচ্ছি। আমার ডিউটি দেওয়া নাই, টাকাটা দিচ্ছি স্বপনের কাছে, এই যে রশিদের কাছে, তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড লিডার আব্দুর রশিদ। ঘুষের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। তারা প্রাথমিক বিষয়টা দেখে আমাকে আমাদের কাজটা সহজে অভিযোগের বিষয়টা যদি কখনো আসে তার বিরুদ্ধে। নির্বাচনে এসব ঘুষের মহোৎসব বন্ধ করে আনসার সদস্যদের দায়িত্ব অবাধ করার প্রত্যাশা ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, RTV। তাপদাহে নানা রোগের প্রকোপের পর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সারা দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছর 5.5 মাসেই আক্রান্ত হয়েছে গেলবারের তুলনায় দ্বিগুণ। মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। গতবারের চেয়ে এবারের উপসর্গে কিছুটা ভিন্নতা রয়েছে জানিয়ে ডেঙ্গুতে মৃত্যু কমাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নিহান নন্দী। তাপদাহের অসহনীয় অবস্থার পর তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এতে জনজীবনে অস্বস্তি কমলেও নতুন করে আতঙ্ক তৈরি করছে ডেঙ্গু।
দুই ভবনের মাঝে ফেলা আবর্জনা, বিশেষ করে চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, ড্রাম ও গাছের টবে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। আমি 2 বার আক্রান্ত হয়েছি, এখনো বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। এগুলা কোনো ওষুধ দিতেছে না, কিছু করতেছে না। এরা মাসের ভিতরে মনে করেন 2-1 দিন আয়, যে জায়গায় কামড় দেয় ওই জায়গায় চুলকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল বছর জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল 1330 জন, মৃত্যু হয়েছিল 12 জনের। আর চলতি বছর একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 33 জনের। হাসপাতালে ভর্তি 2581 জন। প্রথমে ব্যথা ছিল, খাওয়া দাওয়া খাইতে পারি নাই, বমি ছিল, শরীর ব্যথা ছিল, জ্বর আসতো, মাথা ঘুরাতো, তারপরে এখানে আসার পর স্যালাইন দিল। এবছর জটিল উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছে বলে জানায় চিকিৎসকরা। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে আমরা বুঝতে পারিনি যে আমার ডেঙ্গু হয়েছে, কারণ দেখা যাচ্ছে জ্বর দীর্ঘদিন কমতেছে না, ডায়রিয়া, পেটে ব্যথা কমতেছে না। ডেঙ্গুতে যে অ্যাবডোমিনাল একুট অ্যাবডোমিনাল ফিসার্স আছে, যেটাকে আমরা বলি কমপ্লিকেটেড ডেঙ্গু, সেটি নিয়ে সেবার উপস্থিত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নীতিমালা সঠিকভাবে অনুসরণ করতে পারলে ডেঙ্গুতে মৃত্যু কমবে বলে আশা বিশেষজ্ঞদের। মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং রোগীর টেস্ট সবগুলো যদি এক জায়গায় করেন, হাজার হাজার লোক সেখানে জড়ো হবে, সময় মতো তারা সেবা পাবে না, পাওয়া সম্ভব না। আমরা তৃপ্তির ঢেকুর তুলতে পারি, কিন্তু মানুষের মৃত্যুটা কমাতে পারবো না। গতবার আমি বলবো না কেউ কাজ করেনি, সবাই সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে, কিন্তু সমন্বয়ের কাজটা হয়নি। নিয়ম কানুনের নিকটে বাধা, যে আমি কেন তাকে করব, আমার ফান্ড কোথায়, আমার কথায় তো সে করবে না। এগুলো সমাধান করতে পারে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত। ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ারও তাগিদ বিশেষজ্ঞদের। পরিবেশকে পরিচ্ছন্ন করবার জন্য একসাথে কাজ না করি, তাহলে কিন্তু এরিস মশার বৃদ্ধি পাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওইচচিভিট আসছে বাংলাদেশে। ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওইচচিভিটের সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকরি টেল স্টোর অথবা singerbd.com থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওইচচিভিটের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওইচচিভিটের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। রাঙামাটির লংদু উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের 2 সদস্যকে হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলার সড়ক ও নৌপথে অর্থ দিবস অবরোধ পালন করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনটি। ভোর থেকে ইউপিডিএফ এর কর্মীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এতে সকাল থেকে রাঙামাটি, ঢাকা, চট্টগ্রামগামী দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি, তবে জেলার শহর এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে অবরোধ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গেল 18 মে লংদু উপজেলার দুর্বৃত্তরা তাদের 2 কর্মীকে গুলি করে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সড়ক ও নৌপথে অর্ধ দিবস অবরোধের ডাক দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির সময় কিশোরী ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। গেল 1 বছর দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল চক্রটি। সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি জানিয়েছেন, চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। 15 মে রাতে নারায়ণগঞ্জের 2500 এলাকায় ডাকাতির সময় গণধর্ষণের শিকার হয় এক কিশোরী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2500 থানায় মামলা করেন ওই ভুক্তভোগী। পরে চক্রটিকে ধরতে অভিযানে নামে র্যাব। রাজধানীর কাউরান বাজার মিডিয়া সেন্টারে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট 4 জনকে গ্রেফতার করে। আব্দুল্লাহর সহযোগী যে আব্দুল মতিন, তার বিরুদ্ধে 3টি মামলা, অপর যে 2 জন আসামি আয়নাল এবং চানমিয়া, তাদের নামেও একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় দেশীয় অস্ত্র ও একটি সিএনজি উদ্ধার করার কথাও জানান র্যাব কমান্ডার। 1 শুটার গান, একটি শাবল, একটি দা, 2টি রামদা, 4টি মোবাইল এবং এই ডাকাতি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে।
অনেক তথ্য বেরিয়ে আসছে এবং আমরা চাইব যে আমাদেরকে সহায়তার মাধ্যমে এরা আর কি ধরনের কার্যক্রমে ছিল সেগুলো আমরা বের করার চেষ্টা করব। আশিকুল আলম, RTV, ঢাকা। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২৩ জুলাই পর্যন্ত। ফলে আগামী ২ মাসের বেশি সময়ের জন্য বন্ধ থাকবে সামুদ্রিক মাছ আহরণ। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে জুন মাস সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলের মৎস্য মোকামগুলোতে নেওয়া হয়েছে নানা প্রতিশ্রুতি। সাগরে থাকা বেশিরভাগ ট্রলার গতকাল বিকেলেই ফিরে এসেছে। যদিও মৎস্যজীবীদের দাবি, এই সুযোগে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে নিয়ে যায়। আর জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগই তা পান না। আমার নিজের ব্যক্তিগত বোর্ডে ২৪ জন মানুষ ছিল। এখন আমরা সরকার ৬৫ দিন অভিযান দেওয়ার কারণে আমরা সরকার আইন মেনে চলতে হইব। এখন আমাদের চলার মতো কোনো পথ নাই। সরকার যদি একটু ভালোভাবে দেখে, ভালোভাবে তাকা, তাহলে জেলুগুলো আপাতত যে জিনিসগুলো আছে সরকারি টান এগুলো যদি দেয়, তাহলে জেলুগুলো একটু বাঁচতে পারবো না। গতকালকে সবগুলো বোট সাগর থেকে উঠে গেছে। আমরা গতকালকার আগে বোটগুলোর হিসেব কিতাব দিয়ে দিছি। আজকে থেকে বোটগুলো সাগরে যাবে না, আমাদের আরো কোনো মাছ বিক্রি চলবে না। অভিযান আগে গতকাল থেকে রাত থেকে শুরু হওয়ার কারণে আমাদের ঘাটে মাছ বেচা কিনা বন্ধ, কোনো কৃষি করে মাছ বেচা কিনা এখানে হচ্ছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম শিক্ষক ও শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। নেতারা বলেন, এই স্কিম বৈষম্য তৈরি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলেছেন, দ্রুত এই ব্যাপারে উদ্যোগ না নিলে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ৪ জুন ২০২৪ তারিখ মঙ্গলবার বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ শিক্ষকরা একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বর্তমান যে পেনশন স্কিমটা আছে বিদ্যমান, সেটার সাথে এটা সাংঘর্ষিক এবং এটা থেকে আমাদের খণ্ডিতভাবে এই প্রত্যয় স্কিমটা করা হয়েছে। সেটার সাথে আমরা আগে যে সুযোগ সুবিধা শিক্ষকরা পেত, ১ জুলাই থেকে যারা নতুনভাবে জয়েন করবে তারা সুযোগ সুবিধা পাবে না। তার কারণে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ দিয়ে মার্কিন মুলুকে নিজেদের মানিয়ে নিতে চায় টিম টাইগার্স। নাজমুল সাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের বাকি আর কয়েকদিন। ২ জুন থেকে ক্রিকেটের সীমিত ওভারের বিশ্ব আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৮ জুন থেকে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সেখানকার পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেওয়াটা জরুরি টাইগারদের জন্য। যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশের জানাশোনা বলতে ২০১৮ সালে ফ্লোরিডায় দুটি টি-20 ম্যাচ, যেখানে ছিলেন না বর্তমান টি-20 বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারই। বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে স্বাগতিকদের বিপক্ষে তাই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রস্তুতিতে ঘাটতি রাখেনি হাতুড়ুর শিষ্যরা। জয় দিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতিটা শুরু করতে চায় টাইগাররা। নাজমুল সাকিব, RTV। দীর্ঘ ১৬ বছর পর প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ আগস্ট ফ্রান্সে শুরু হতে যাওয়া এই আসরে আর্চারিতে সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশের ঝুমা আক্তার। সাভারের PKSPতে প্যারা আর্চারদের পাশাপাশি সম্ভাবনাময় প্যারা অ্যাথলেটরাও নিয়মিত অনুশীলন করছে। সাভার ঘুরে এসে মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম।
প্রতিবন্ধিতায় যেখানে বেশিরভাগ মানুষের জীবনে অন্ধকার নেমে আসে, সেখানে হার না মানা এসব যোদ্ধা নিজেদের নিয়ে স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্ন দেখাচ্ছে পুরো দেশকে। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পদক এনে দেওয়ার প্রতিজ্ঞায় শারীরিক বাধা তুচ্ছ করে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। নানা দুর্ঘটনায় যখন পঙ্গুত্বের অভিশাপ নেমে এসে জীবনটাকে অন্ধকার করে দিচ্ছিল, ঠিক তখনই এরা বেছে নেয় ধনুক, আর তাতে তীর লাগিয়ে নিশানা করে নেয় জীবনের নতুন লক্ষ্য। তখন মন মানসিকতা অনেক খারাপ ছিল, ফ্যামিলি সবাই, সমাজের সবাই আমাকে বুঝা মনে করতো যে প্রতিবন্ধী হয়ে গেছি, হয়তো আমি আর কিছুই পারবো না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, সবাই এখন অনেক সাপোর্ট করে যে আমরা এই অবস্থায় এত কিছু করতে পারতেছি, সামনের জন্য আরো অনেক কিছু করতে পারি, সেই দোয়া সবাই করে। এখন অ্যাক্সিডেন্টের পর আমি খুবই ডিপ্রেশনে ছিলাম, ভাবছি আমাকে দিয়ে আর কিছু হবে না, আর কিছু জীবনে হয়তো কিছু করতে পারবো না। খেলাধুলার মাধ্যমে আমার ডিপ্রেশনটা কমে যায়। প্রশিক্ষণে অংশ নেওয়া অ্যাথলেটদের কারো আবার জন্ম থেকেই নেই একটি হাত কিংবা পা, তবে আর সবার মতো দমে যায়নি তারা, হয়ে থাকেনি কারো বোঝা হয়ে। জীবন যে একটি যুদ্ধক্ষেত্র তা অনুধাবন করে এরা নেমে গেছে সে যুদ্ধে জয়ী হওয়ার মিশনে। দুর্বলতাকে শক্তিতে পরিণত করেই তারা আলো ছড়াতে চায় বিশ্বময়। আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা ওই রকম জায়গা পাইতেছি না যে জায়গায় আমাদের নিজের প্রতিভাটা আমরা তুলে ধরবো। সুযোগ সুবিধা করে দেয়, আমরাও ইনশাল্লাহ বিশ্ব দরবারে বাংলাদেশকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। আমার বিশ্বাস যে আমি কিছু করতে পারবো, দেশের জন্য হোক, নিজের জন্য হোক, আমাকে যারা দেখতেছে তাদের জন্য। গত বছরের আগস্ট থেকে বিকেএসপিতে অনুশীলন করছে এসব ক্রীড়াবিদ। অল্প কিছুদিনের ট্রেনিংয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পাওয়াকে বিশেষভাবে দেখছেন বাংলাদেশ প্যারা অলিম্পিকের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। তিনি মনে করেন পর্যাপ্ত সুযোগ পেলে প্রতিবন্ধী এই মানুষগুলো সমাজের বোঝা হয়ে না থেকে হয়ে উঠবে দেশের সম্পদ। তিনটা ইভেন্টে মূলত ফোকাস করছি, একটা হলো অ্যাথলেটিক্স, সুইমিং এবং প্যারা আর্চারি। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগুচ্ছে, বাট ওরা কিন্তু কনফিডেন্ট। ফ্রান্সে অনুষ্ঠেয় প্যারালিম্পিকে আর্চারির 50 মিটার কম্পাউন্ডে বাংলাদেশের ঝুমা আক্তার নিজ যোগ্যতায় সুযোগ পেয়েছে। তবে বাংলাদেশ প্যারালিম্পিক কমিটি চেষ্টা করছে প্রতিযোগিতায় আরও 2 জন অ্যাথলেটের অংশগ্রহণ নিশ্চিত করতে। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। সরকারি চাকরির সুবিধা বন্ধ করে দিলে কাবাডির মতো খেলাগুলো মরে যাবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সংবাদ সম্মেলন শেষে এমনটি বলেন মাশরাফি। ক্রিকেটে বিশ্বকাপ জয়ের চেয়ে অলিম্পিকে পদক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে সম্ভাবনাময় এসব খেলাকে এগিয়ে নিতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মিরপুর ইনডোর স্টেডিয়ামে 26 মে থেকে 3 জুন পর্যন্ত হবে 12 দেশের আন্তর্জাতিক কাবাডি আসর। এই উপলক্ষে পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাশরাফির পাশাপাশি উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি IGP আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক DMP কমিশনার হাবিব রহমান। যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন, যত্ন নেওয়া হবে, তখন আস্তে আস্তে যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। আজকে কাবাডি খেলছে, আজকে বিভিন্ন জায়গায় খেলছে, কারণ কি তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে। তো দেখেন এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনও বেঁচে আছে। আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন, এইসব স্পোর্টসও মরে যাবে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।